এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে ইতিমধ্যে যোগ দিয়েছেন কবি মানস সরকার কলকাতা থেকে, যোগ দিয়েছেন কবি অমল কান্তি চন্দ ত্রিপুরা থেকে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যোগ দিয়েছেন কবি সমীর হালদার। সবার সম্পর্কে অনেক কথা হবে এবং লেখালেখির সঙ্গে সঙ্গে কবিদের জীবন চর্যা, লড়াই, স্বপ্ন, ওঠানামা সব কথাই হবে। এবং এই মুহূর্তে সারা দেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এই পরিস্থিতি নিশ্চয়ই অতিক্রম করতে পারবো, আবার সবকিছু স্বাভাবিক হবে সে প্রত্যাশা আমাদের আছে। এবং আমরা সবসময় ইতিবাচক ভাবনার মধ্যে দিয়ে যেতে চাই, সত্যের জয় হোক এই প্রত্যাশা নিয়ে আমরা শুরুতেই কবি মানস সরকারকে আমন্ত্রণ জানাবো। মানস সরকার দীর্ঘদিন লেখালেখি করছেন, ৩ দশকেরও বেশি কাল ধরে অত্যন্ত লড়াই করে তার সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছেন। মানসদাকে প্রথম যখন দেখেছিলাম, মানসদা তখন একেবারে টগবগে যুবক। ডায়মন্ড হারবার ছড়া উৎসবে মানসদাকে দেখেছিলাম আজ থেকে ২৫ বছর আগে, এবং মানসদার সঙ্গে অনেক রাত পর্যন্ত গল্প হয়েছে, ঠাট্টা হয়েছে, মশকরা হয়েছে, বড় বড় লেখকদের সম্পর্কে অনেক কথা হয়েছে। তো সেই মানসদা দেখতে দেখতে আলাপের পর আরো ৩ দশক প্রায় হতে গেল, কিন্তু মানস সরকারের লেখনী এখন কিন্তু সমানভাবে চলছে। মানসদা, কেমন আছো সেটা ভালো বলো। আছি, নমস্কার। ভালো আছি, চলছে বাবু, মোটামুটি আর চেষ্টা করছি লিখে যাও। মানে রাখি বন্ধনের শুভেচ্ছা। আমার হ্যাঁ হাত হ্যাঁ হ্যাঁ ত্রিপুরা পর্যন্ত যাবে না, তাহলে থ্যাংক ইউ। ত্রিপুরাকে রাখি পড়াতাম। এবং মানসদা আমার মানে অত্যন্ত হৃদয় ঘনিষ্ঠ একজন কবি। সমীরদা, কবি সমীর হালদার, মানে প্রায় আমরা একই সঙ্গে একই সময়ে লেখালেখি শুরু করেছিলাম। আর অমলকান্তির সঙ্গে আমার খুব সুন্দর আলাপ আছে, অমলকান্তির লেখা আমার ভালো লাগে। তো মানসদা, হ্যাঁ বলো। তোমার ছড়া দিয়ে আজকের অনুষ্ঠানের যাত্রা শুরু হোক। তোমার ছড়া দিয়েই আমাদের আজকের ছন্দের অনুসন্ধান। আচ্ছা, আমি প্রথম ছড়াটা পড়ছি। পটলা মামা। পটলা মামার পটল নাকে, পটলা মামার পটল নাকে যেই ঢুকেছে মাছি, দিন কেটে যায় রাত কেটে যায়, থামছে না তারা হাঁচি। হাঁচছি না তো বোমের আওয়াজ, হাঁচছে মামা একা। হাঁচছি শুনে পাড়ার লোকে খাচ্ছে ভেড়া চাকা। পটলা মামার পুটলি মেয়ে বলল এসে, বাপা কেমন তোর হাঁচি তোমার, যায় না তারে চাপা। পাড়ার লোকে ঘাবড়ে গিয়ে বলল দৌড়ে এসে, হাসপাতালে জলদি চলুন, রোগটা সর্বনেশে। নাকের ভিতর নাচছে মাছি, তাধিন তাধিন তা। পটলা মামা হাসপাতালে বাড়িয়ে দিলেন পা। মানে অসাধারণ একটা লেখা তুমি পড়লে। মানে আরো একটা লেখা আগে পড়া হয়ে যাক, তারপরে আমরা মানে হ্যাঁ, কথা বলবো। আমি ছড়া বললে আমি ছড়া পড়লাম, পরপর যেরকম ভাবে ঢুকবে কবিতা আমি সেভাবেই যাব।
আমাদের এই অনুষ্ঠানটা যেহেতু ছড়ার, সেহেতু আমরা ছড়াতেই থেকে যাব। তোমার গল্প আমাদের ভালো লাগে। অনেক জায়গায় এই পুজোতে তোমার গল্প ছাপা হয়েছে দেখছি। তোমার কবিতা ভালো লাগে, আরো ভালো লাগে মানুষ মানুষ সরকারকে, স্বজন মানুষ সরকারকে। তোমার পরের লেখাটা পড়ো। পেঁচার সাথে পেঁচির বেগ, আমার সব ওই কিশোর সাহিত্য আর কি। পেঁচার সাথে পেঁচির বেগ, মত্ত কাজ ফেলে ফরেন থেকে আসলো ছুটে চামচিকিদের ছেলে। মুখটা খেঁদা, রংটা সাদা, পেঁচার বড় ভাই। হাকেন জোরে, লগন গেল টোপর কোথা ভাই। চালতা বাদুর জড়িয়ে মাদুর, চড়িয়ের উপর গয়না। আসলো শেষে অনেক, আসলো সেজে অনেক পরে, সময় নাকি হয় না। মুখটা কিচে বলল বিছে, মাংসে ভীষণ ঝাল। যে বাটারা ঝোলটা খাবে টের পাবে সব কাল। পেঁচা হাসে, পেঁচি হাসে, বসে ফুলের খাটে। কালকে যাবে হনিমুনে নস্যিপাড়ার ঘাটে। অনেক ধন্যবাদ। আমাদের এই ছন্দের বন্ধন রাখি বন্ধনের মতোই শাশ্বত হোক। আর মানসদা, তুমি একটু খুঁজে রাখো কোনো প্রতিবাদের কবিতা, মানে প্রতিবাদের ছড়া, অন্তমিলের কিশোর কবিতা তুমি খুঁজে রাখো, আমরা তোমার কাছে পৌঁছাবো। আমরা এখন সরাসরি চলে যাব, ত্রিপুরা থেকে যোগ দিয়েছেন কবি অমলকান্তি চন্দ, তরুণ কবি, অত্যন্ত ভালো লেখেন। তার সম্ভাবনার ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ় প্রত্যয়ী। আমাদের এই অনুষ্ঠানে তাকে আমরা পেয়েছি, শুভেচ্ছা জানাচ্ছি। আহ, কেমন আছেন? অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, আমাদের এই অমলকান্তি কি হতে চেয়েছে একটু জেনে নেব। অমলকান্তি শোনা যাচ্ছে? বলছি অমলকান্তি শোনা যাচ্ছে? বলছি অমলকান্তি শোনা যাচ্ছে? অমলকান্তি তুমি শুনতে পাচ্ছ? আমার মনে হয় ওই, মানে ওই অতিরিক্ত তারটা না লাগালেও হবে। আমি তো ফোন ফোন বসিয়ে কথা বলছি। আচ্ছা, আমরা এখন সমীর দাকে, কবি সমীর হালদার, শূন্য দশকের কবি, এককালে এবং অনুরাগ নামে অনুগল্পের পত্রিকা করত, অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সে কাগজ। এবং আমরা সবাই লিখেছি। এবং সমীর দা ভালো কবিতা যেমন লেখে, ভালো ছড়া লেখে। সমীর দা, অনেকদিন পর তোমাকে একটা অনুষ্ঠানে পাওয়া গেল, তোমার লেখা দিয়ে শুরু করো। হ্যাঁ, সমিতা আনমিউট করে নিন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকটি বিশিষ্ট কবিবর্গ, ওই অনুষ্ঠানের সঞ্চালক, আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয় বন্ধু অবশেষ দাস মহাশয়, এবং এই অনুষ্ঠানের কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, অভিনন্দন জানাই।
সেই সাথে আজ রাখি বন্ধন উৎসব। সবাইকে এই রাখি বন্ধন উৎসবের আন্তরিক উষ্ণ অভিনন্দন এবং ভালোবাসা জানাই। কিন্তু আমাদের মন আজ ভালো নেই। আমাদের পশ্চিমবাংলার বুকে যেভাবে আমাদের বোনকে অকালে চলে যেতে হয়েছে কিছু কাপুরুষের অত্যাচারে, সেই বোনের প্রতি আমাদের সবাই সমবেদনা রইল। তো আমি এই অনুষ্ঠানে যোগ দিয়েছি বন্ধু অবশেষের আমন্ত্রণে। অবশেষকে আরো একবার আন্তরিক ধন্যবাদ জানাই অনুষ্ঠানে ডাকার জন্য। তো আমি এই অনুষ্ঠানে খুব বেশি ছড়া পড়বো না, 3-4টে ছড়া নিয়েই আমি উপস্থিত হয়েছি, কারণ আমি অফিসের ব্যস্ততার জন্য ঠিকমতো প্রিপারেশন নিতে পারিনি। তো আমি সঞ্চালককে অনুরোধ করব 3টে কিংবা 4টে ছড়া পড়ার জন্য। তো প্রথমে আমি একটা ছড়া পড়ছি। ছড়াটি একটি সংকলনে প্রকাশিত হয়েছিল, ছোটদের আবৃত্তির সেরা ছড়া সেরা কবিতা, সম্পাদক স্বপন কুমার মান্না। তো সেই সংকলক গ্রন্থ থেকে আমার একটি ছড়া আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। ছড়ার নাম বাংলা আমার, মাটি আমার। বলতে পারো কোথায় গেলে পাবে তুমি মনের মতো আকাশ? কোনখানেতে বইছে কেবল মিষ্টি মধুর বাতাস? কোন মাটিতে জন্মেছিলেন বিদ্যাসাগর রবি? কোথায় আছে সোনায় মোড়া স্বপ্নে আঁকা ছবি? বলতে পারো, বলতে পারো কোথায় গেলে পাবে তুমি সরল মায়ের হাসি? কৃষ্ণচূড়ার শীতল ছায়ায় রাখাল বাজায় বাঁশি। কোথায় ভোরে শুনতে পাবে দোয়েল শ্যামার গান? কোথায় আছে মন মাতানো সোনা মাটির টান? বলতে পারো কোথায় গিয়ে কান পাতলে শুনবে ঝিঁঝির ডাক? শেষ বিকেলে নদীর বাঁকে গাং শালিকের ঝাঁক। কোনখানেতে মাতলা নদী হারায় অচিন পুরে? বাউল মাঝি গান ধরে রোজ হারিয়ে যাওয়া সুরে। বলছি শোনো, সেথায় ফলে সোনার ফসল সবার থেকে সেরা। বাংলা আমার, মাটি আমার, স্বপ্ন দিয়ে ঘেরা। বাংলা আমার, মাটি আমার, সোনার চেয়েও খাঁটি। দুঃখ ফুলে তাই তো আজও আঁকড়ে আছে মাটি। ধন্যবাদ। মানে এত আবেগ লাগিয়ে লেখাটা সমীরদা পড়লো, এবং আমার মনে হয় তো লেখাটা বোধ হয় আহ প্রায় 20 বছর আগের লেখা, তাই না সমীরদা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আমরা সেই ছড়া উৎসবে ছড়াটা পড়েছিলাম। হুম, নন্দনের ছড়া উৎসব প্রায় 20 বছর আগেকার লেখা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে এর পরের ছড়াটা যখন পড়বো, রিসেন্টলি লেখা পড়বো। আর আহ তুমি আরেকটা তুমি, লেখা পড়ো, আরেকটা লেখা পড়ো। আচ্ছা, আমি একটা লেখা পড়ছি, এটা খুব আর রিসেন্টলি লিখেছি। এরপরেই আমরা অমলকান্তির কাছে চলে যাব। অমলকান্তি আচ্ছা প্রস্তুত আচ্ছা থাকবে আচ্ছা আশা করি। আচ্ছা, খুব ছোট একটা ছড়া পড়ছি আমি। আহ খুব রিসেন্টলি লিখেছি। দিন ফুরালো, সন্ধ্যা হলো, আকাশ হলো কালো। দিন ফুরালো, সন্ধ্যা হলো, আকাশ হলো কালো। এক ফালি চাঁদ বলল হেসে, বাসবে আমায় ভালো। আমি বললাম পারি।
বাঁচতে তোমায় ভালো। আমি বললাম পারি, বাঁচতে তোমায় ভালো। মায়ের জন্যে যদি তুমি আকাশ প্রদীপ জ্বালো। চাঁদ বলল ভাই, নিজের কিছু নাই। চাঁদ বলল ভাই, নিজের কিছু নাই। পরের আলো ধার করে তাই তোমায় দিতে চাই। আমি বললাম দিও, দুহাত উজাড় করে। আমি বললাম দিও, দুহাত উজাড় করে। তোমার আলোয় ধন্য হব মায়ের কুঁড়ে ঘরে। আমার মায়ের ছোট্ট কুঁড়ে ঘরে। নমস্কার। ছড়ার নাম মায়ের কুঁড়ে ঘরে। এটা খুব রিসেন্ট লেখার ছড়া, পড়ে শোনালাম। মানে আমরা ভালো লাগছে অনেকদিন পর মানে তোমার কবিতা শুনছি আসরে। আর অমলকান্তি, কেমন আছো তুমি? তোমার ওই মাইক্রোফোনটা অন করে। কথা বললে বোঝা যাবে। তুমি ওই তারটা ব্যবহার করো না, এমনি বোঝা যাবে। হ্যাঁ, ওইটা খুলে দাও, তুমি এমনি নর্মাল কথা বলো। ক্যামেরাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেডফোনটা খুলে দাও। খুলে দিয়েছো অমলকান্তি? হ্যাঁ, খুলে এইবার শোনা যাচ্ছে। মিউজিক চলে। হ্যাঁ হ্যাঁ, বলো কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি দাদা। হাত নামিয়ে নাও, ভালো শুনতে আছি। পাচ্ছি আমরা। হ্যাঁ, ভালো আছি দাদা। আজকে তো রাখি বন্ধন। ও, আজকে কলকাতাতে রাখি তো, বন্ধন। হ্যাঁ হ্যাঁ, কলকাতাতে তো রাখি রাখি পাঠাতে হবে হ্যাঁ। তোমার। আজকে এই অনুষ্ঠানে যারা অতিথি আছেন এবং মানে আমার শ্রদ্ধেয় দাদা অবশেষ দা, ওনাদের সকলকে আমাদের ত্রিপুরার তরফ থেকে রাখি বন্ধন এর উপলক্ষে শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভ্রাতৃত্বের বন্ধনে থাকবেন, এই আশাটুকু রাখছি। তোমার প্রথম লেখাটা পড়ার জন্য অনুরোধ। আচ্ছা, ঠিক আছে, পড়ছি। প্রথম যে লেখাটা আমি পড়ছি, মেঘের ছাতা গ্রামের বাড়ি। মেঘের ছাতা গ্রামের বাড়ি। মেঘের ছাতা গ্রামের বাড়ি, সকাল থেকে ভিজছে একা। ওই ডগাতে পিঁপড়ে শাড়ি, মৌমাছিদের হঠাৎ দেখা। ছনের চালে মেঘের ফোঁটা, লেপ্টে আছে মায়ের শাড়ি। একটু দূরে ছাউনি করা বাঁশপাতাতে বুড়ির বাড়ি। আম কাঁঠালে লিচুর ডালে একটি গুগুর ডাকছে গাছে। লেজ নাড়িয়ে কাঠবিড়ালি সকাল থেকে ওই তো নাচে। লেবুর পাতা করম চাতে টুনটুনিটা লুকিয়েছিল। বাবুই জোড়া নাকের নোলক নিজের হাতে গড়িয়ে নিল। মেঘের ছাতা মাথায় দিয়ে স্কুল পালানো একটি ছেলে। ডোবার জলে ডুব সাঁতারে সকাল থেকে যাচ্ছে খেলে। এখানে শেষ, প্রথম ছড়াটা এখানে। আরেকটা কি পড়বো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দ্বিতীয় ছড়া, বাবুরহাটে। বাবুরহাটে সকল বাবু দেও পাড়েতে বাবুর হাট।
ঝিঙ্গে পটল মলুরাটি পাবেন এলে কুমারঘাট। গোপাল বাবু আসেন হাটে, মাছের মুড়ো বলেন কত, ইলিশ বুঝি বড্ড চড়া, ট্যাংরা পুঁটি বোয়াল যত। মাগুরগুলো ভেংচি কাটে, কইরা হাটে কাটায় ধার, পান দোকানি বলছে ডেকে, আসেন বাবু আসেন স্যার। লাউ ডগাতে চিকন পাতা, কুমড়ো জালি রাঙ্গা ডাটা, বাঁশকড়ুলে হাত নাড়িয়ে সকাল সকাল দিচ্ছে টাটা। ভিড় জমেছে বাবুর হাটে, সব বাবুরা মাছের গলি, ডান বাবু আর বাম বাবুতে চলছে বুঝি গলাগলি। মুচকি হেসে রাখাল বাবু ডাইনে গিয়ে মুরগি হাটা, দাম দরেতে পড়লে তিনি নেবেন কিনে আস্ত পাঠা। কসাই রাজা আছেন বসে, মিছিল করে হাজার মাছি, বাবুর সাথে ফিরেন গড়ে, বাবুর মতো সবাই বাঁচি। ত্রিপুরার ছড়া শুনলাম, ত্রিপুরার উচ্চারণ শুনলাম। আমরা সারা বিশ্বে বাঙালি ছড়িয়ে আছি, আমরা আমাদের অনুভবে কথা বলি। আমরা যে যে প্রান্ত থেকেই কথা বলি না কেন, সেটা বাংলা, কিন্তু ভিন্ন ভিন্ন গাছের বাংলায় ফল যেমন আলাদা স্বাদ হয়, মানে মানসদার আম গাছের আম আর আমার আম গাছের আম, দুটোই আম কিন্তু স্বাদে আলাদা। তেমন এক একটা প্রান্ত থেকে যখন বাংলা ভাষা কানে আসে, তখন কিন্তু তার একটা আলাদা অনুভূতি পাওয়া যায়, তাই না মানসদা? অমলকান্তির কবিতায় কিন্তু সেই স্বাদ পাওয়া গেল। আমরা মানসদার কাছে চলে যাব। মানসদা, তোমার লেখালেখির শুরু, জীবনে তো অনেক কিছু করার ছিল, যদি বলা হয় তুমি লিখতে এলে কেন? আর লিখতে এসে কি বা পেলে, এইরকম একটা প্রশ্ন যদি ধেয়ে আসে, কি তার উত্তর হবে? প্রশ্ন করলে, এমন একটা প্রশ্ন করলে, জুনিয়ররা সব আছে, তাদের সামনে বলতে হবে যেটা হচ্ছে সারা মানুষ হতে পৃথিবী শিখেছি। দেখবে, মানে আমরা এই কজন তো নয়, অনুষ্ঠান তো লাইভ চলছে। আমি লিখতে এসে একটা জিনিস শিখেছি, পড়তে পড়তে, আগে মানুষ হতে হবে, আগে ভালো মানুষ হতে হবে। পৃথিবীতে কিছু পেতে গেলে পরে না, আগে একটা ভালো মানুষ হতে হবে, তাহলে তুমি সবার কাছে গ্রহণযোগ্য হবে। আর সবার কাছে যদি গ্রহণযোগ্য হতে পারো, তোমার প্রেজেন্টেশনটা কি হচ্ছে না হচ্ছে তারা ধরিয়ে দিতে পারে, ভুল ভুল ত্রুটি, ওখান থেকে তুমি শিক্ষা নিতে 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 একটা জায়গায় সেটেল হতে পারবে। আমার জীবনযাত্রাটা তুমি যখন বললে, আমি তখন বলি, যখন জানতে চাইছো, আমার জীবনযাত্রাটা একটু অন্যরকম, আর পাঁচজন মানুষের মতো না। আমি প্রথম প্রেমে পড়েছিলাম ছোট্টবেলা, কিশোর বয়সে। কার সঙ্গে জানো? তার নাম তোমাদের বলে দিয়ে আজকে, সেটা হচ্ছে একটা গোল ফুটবল। তার প্রেমে পড়ে সকালবেলা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যেতাম, প্র্যাকটিস করতাম, অচ্যুত ব্যানার্জির কাছে প্র্যাকটিস করতাম, স্যার আমার, কলকাতায়, যার কাছে কিষানুদে থেকে আরম্ভ করে বিকাশ পানি, যারা বসুরজিৎ দা বড় হয়েছেন, গিয়ে তার সান্নিধ্য পেয়েছিলাম, খেলছিলাম। তারপরে আমাদের বিএসসি ক্লাব, অ্যাথলেটিক্স ক্লাব খেলতাম, বেলোরিয়া অ্যাথলেটিক্স ক্লাব। খেলা শুরু করলাম, খেলতে 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 যখন ক্যালকাটা ফায়ার ডিভিশন ভাতৃর সঙ্গে সই করলাম, তখন ফার্স্ট টিমে ঢুকতে পারেনি, কিন্তু কাছাকাছি ছিলাম যে কারো চোট লাগলে এবার আমার নামটা ঢুকে যাবে, 15 জন 16 জনের মধ্যে ঢুকবো। কিন্তু সেই সময় আমি একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে আমার চোয়ালটাকে এখান থেকে ভেঙে ফেলি, আমার ফুটবল লাইফ শেষ। ঠিক সেই সময় আমার হাসপাতালে যখন শুয়ে থাকি এটা ছাড়াবার জন্যে, তখন প্রচুর বই পড়তে শুরু করলাম, এবং সেই বই পড়তে পড়তে দেখি আর এরা যদি লিখতে পারে আমি কেন পারবো না। আমি ছোটবেলায় আমার লেখালেখি যা ছিল একটা, তখন আমি লেখা শুরু করি, কবিতা, ছড়া, এরকম। তখন আমি
প্রেমের কবিতা লিখতাম। প্রথম আমার জীবনে শুরু প্রেমের কবিতা দিয়ে, এবং প্রিয় মেঘদূতে আমার কবিতা বেরিয়েছে। আর ছড়াটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে দৈনিক বর্তমানে। তাই দৈনিক বর্তমানে ঘটনাটা বলি। একদিন চায়ের দোকানে ধূপ আনতে গেছি আমি, আমার দোকানে ধূপ দেবো বলে, ব্যবসা করি। তা গিয়ে দেখি যে আমার ভজবরল বলে একটা আছে, পাতা আছে, সে পাতা দেখি মানস সরকার আমার কবিতা। আমি তো খেয়াল করতে পারিনি, তখন ছোট ছিলাম। ওই পাতাটা নিয়ে দোকান থেকে দৌড়েছি, মাকে নমস্কার করে, মা এই দেখো আমার লেখা বেরিয়েছে। সেই মুহূর্ত, সেই আনন্দ, তখন থেকে ছড়া লেখার প্রেমে পড়ে গেলাম। তারপর সেই ছড়া নিয়ে যেতাম সরলদার কাছে, টকবক, এবং আমাকে অনেক সিনিয়ররা হেল্প করেছে, তাদের পত্রিকা আমাকে জায়গা মানসদা দিয়েছে। মানসদা হ্যাঁ, ফুটবলার হওয়ার কথা ছিল, গল্পকার হয়ে গেল কবি মানস সরকার, কবি হয়ে গেল। হ্যাঁ, মানস সরকার একজন ভালো বাবা, ভালো বন্ধু, এবং তার জীবনের অনেক ওঠা পড়ার সঙ্গে আমি জড়িত। সে থাকে শহরের এক প্রান্তে, আর আমি থাকি আর এক প্রান্তে। আমার একটাই প্রশ্ন, যে তুমি তো জীবনে অনেক বড় বড় মানে কবির পায়ে হাত দেওয়ার সুযোগ পেয়েছো, হ্যাঁ, তাদের ভালোবাসা পেয়েছো, হ্যাঁ, আশীর্বাদ পেয়েছো, প্রশংসা হ্যাঁ। পেয়েছো, উৎসাহ পেয়েছো, তাদের কথা একটু বলো। ছড়ার রাজা অন্নদাশঙ্করের পায়ে হাত দিতে পেরেছি। ওনার যখন আমার একটু আলাপ হয়েছিল, কিন্তু তারপরেই যে ওনাকে দর্শন করলাম ওনার বাংলা একাডেমিতে, তখন আমি আইসি জাত এরা সব একসঙ্গে বেরোচ্ছি আর কি। তখন অন্নদাশঙ্করের ডেড বডি এসেছে, সুভাষ চক্রবর্তী সবাই ফিরে আছে। তখন আমি ছিলাম, হান্নান হাসান ছিল, হান্নান হাসান না, আনসারুল হক ছিল, আরো আনসার দা। আনসারদা। তা আমরা আমি ওনার পা ছুটে পেরেছি। আনসারদা তো আরো অনেক আগেই আলাপ, আমার অগ্রজ লেখক, কবি। তা ওনার পেয়েছি সান্নিধ্য, পেয়েছি নীরেন্দার পায়ে হাত দিতে পেরেছি। বাংলাদেশে হ্যাঁ, থেকে একটা বেড়ে মানে আজ আজ নীরেন্দ্রনাথ ছুটিবার, চক্রবর্তী রোববার, মানে আমিও প্রণাম করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ছুটিবার একটা বেরোয়, ওটা কমলদা করে, বাংলা একাডেমি থেকে বেরোয় বাংলাদেশে। তার লেখার দায়িত্ব পড়েছিল আমার ঘরে, নীরেন্দার কাছ থেকে লেখা আনতে হবে। নীরেন্দার বাড়িতে গেছিলাম, গল্প করেছিলাম, পায়ে হাত দিতে দিল না, একটু জাস্ট টাচ করেছি তবুও। বললো পায়ে হাত দেবে না, ওই হাতে কলম ধরো, ওই হাতে পায়ে দিও না, আমার অস্বস্তি হয়। পেয়েছি সরলদের মতো মানুষকে, পেয়েছি অরুণ চট্টোপাধ্যায়, পেয়েছি শিশু মেলা, আমাদের, শিশু মেলা। হ্যাঁ, শিশু মেলা, ওরকম মানুষ, মানে এত ভালো মানুষ। পেয়েছি ভবানী প্রসাদ মজুমদারকে, আমার অনেক অনুষ্ঠানে উনি এসেছেন, আমাকে ভীষণ স্নেহ করতেন। পেয়েছি একজন ভালো মানুষ, এক কথা বলবো, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়কে, সন্তানের মতো স্নেহ করত। ভবানীবাবুর তো নাম বললাম, অধীর বিশ্বাস, গাংচিল, অধীর বিশ্বাস আমাকে ভীষণভাবে গাইড করেছেন। পেয়েছি রূপক চট্টরাজ, পেয়েছি কার্তিক ঘোষ, এই নামটা বলতেই হবে। তা এদের কাছে আমার অনেক কিছু শিক্ষা আছে। যেরকম দেখো, আমি একদিন টকবগে লেখা দিতে গেছি ছড়া, তা আমার দুবার ছাপলো, তারপরে এবার আমাকে বললো তোমার লেখা ছাপবো না। কেন? লেখাটা ভালো হয়নি, তাহলে পাল্টে দিই। বলে না না না, তুমি বাড়ি চলে যাও, যে একটা গল্প নিয়ে আসো। গল্প মানে এই ছড়াটাই তুমি গল্প করে নিয়ে আসো। কি করে করবো, কঠিন কাজ করে গল্প লিখিনি। সম্পাদক কাকে বলে দেখো, তা গল্প নিয়ে গেলাম, যে বলো আমি একটু হাত চালিয়ে গল্পটা ছাপবো এবার। তারপর থেকে আমি গল্পকার হতে শুরু করলাম। তো ওই গল্প পড়ে কার্তিক ঘোষ বললো, তুই, আমি সংকলনগুলো করছি, তুই ভূতের গল্প লেখ, তুই লেখ, তোকে লিখতে হবে গল্প। কার্তিক ঘোষ আমাকে আরো বেশি এ করলো, এবং তখন নির্মল থেকে যে কটা সংকলন বেরোতো, শিশেন্দুদা সব ওই সম্পাদনা করতো, আমার একটা করে লেখা থাকতো। তারপর থেকে তো শুকতারা, নবকল্লোল, এই জুলাই সংখ্যায় আমার একটা গল্প আছে ভূতের, ভগবানের মানস দা, আশীর্বাদে। হ্যাঁ, তোমাকে মানে একটু থামাচ্ছি। না না, বলো। আহ, মানে আমার একটা লেখা একটু তোমাদের শুনিয়ে দিই। তা আমি তোমাকে থামাবো একটুখানি প্লিজ।
আমি বলো। একটা কবিতা খুব ভালোবেসে রেখেছি। এটা তুমি যদি বলে ফেলো মুশকিল হবে। আমি প্রচুর লেখক বন্ধুদের বই পড়ি আর কি, আমাকে যারা দেয় পড়ি। তাই এই একটা বই আমাকে দিয়েছে, কিশোর বেলা সোনার খাঁচায়, অবশেষ দাস। তার এই কবিতাটা আমার খুব প্রিয়, এটা পড়েই তারপরে তুমি বলো। দুই বাংলার ছড়া। বন্ধু তোমার কোথায় বাড়ি, কি বা তোমার নাম, তোমায় দিলাম আমন্ত্রণী জন্মদিনের খাম, চিঠির গায়ে লিখে দিলাম বন্ধু তুমি এসো, ইচ্ছে আছে দেখতে যাব তোমার প্রিয় দেশ। বন্ধু আমি, বন্ধু তুমি, বন্ধু প্রিয় নাম, আসল বন্ধু থাকলে কাছে হয় না বিধি বাম। এবার বলো কোথায় থাকো, নামটা তোমার কি, চুপটি করে আর থেকো না, বলবে সবাই ছি। বন্ধু বলে রফিক আমি, বাংলাদেশে ঘর, এপার বাংলা ওপার বাংলা, কেউ কারো নয় পর। আমি বললাম বন্ধু রফিক তোমার কথাই ঠিক। শ্রাবণ তখন বিদায় নিল, রোদ করে চিকচিক। দারুণ একটা কবিতা লিখেছো তুমি, তো দারুণ লিখছো এবং লিখেওছো, অনেক আগের লেখা, এটা খুব ভালো হ্যাঁ, ওই লাগলো। মানে অনেক আগের লেখা। এখন আজকে এই আমরা সুযোগ পেয়ে আমি আর ছাড়িনি, সুযোগটা পেয়ে আর ছাড়িনি, আমরা ভালো লেগেছে। এখন সরাসরি আমি এখন ছড়া পড়ছি না। আমরা অমলকান্তিকে দু একটা প্রশ্ন করব, যে আমাদের তো সেই মানে মাঝে মাঝে দেখা হয়, চিরদিন কেন হয় না। তো সেই কবে মানে ত্রিপুরা গেলাম, দেখা হলো গত নভেম্বরে, এরপর আবার কবে দেখা হবে, দেখা হবে নিশ্চয়ই। মানে ছড়া দেখা হবে। ছাড়া আর ছড়া ছাড়া আর কি কি লেখালেখি হয় একটু সবাই জানতো আর কি বললে। আচ্ছা, প্রথম যখন আমার লেখালেখি শুরু হয়, আমি ছড়া দিয়েই প্রথম আমার লেখার শুরু। আমি যখন লেখা শুরু করি ছড়া দিয়ে, তো আমার একটা ধারণা ছিল, আমরা যদি ছন্দ গড়তে পারি আমরা ছন্দ ভাঙতেও পারি। আমার কাছে মনে হয় ছন্দ গড়াটাই ছড়া, ছন্দ ভাঙাটাই গদ্য। গদ্য কবিতা বা যাই হোক, অনুগল্প হবে, গল্প হবে। এটা আমার টোটালি ব্যক্তিগত বিষয় এটা। তো আমার হ্যাঁ, না, ছড়া লেখার মানে পাশাপাশি, তুমি কি বলছো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, আমার বলো। ছড়া লেখার পাশাপাশি অনুগল্প লেখা হচ্ছে। তো কিছুদিন আগে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধুমঙ্গল বিশ্বাস, উনি একটা অনুগল্প সংকলন করেছেন আমার। এর পাশাপাশি কবিতার বই বেরিয়েছে তিনটে কবিতার বইও আমার প্রকাশ হয়ে গেছে। আর ছড়া তো চলছেই, কবিতাও চলছে, সব মিলিয়েই চলছে আর কি। আর লেখালেখি তাহলে ধন্যবাদ। শুরু কবে করা হলো? লেখালেখিটা আমি, আমার এখনো মনে পড়ে, ওটা 92 সাল হবে, 1992 সাল হবে। আমি তখন ক্লাস 7 বা 8-এ পড়ি। তখন আমাদের সাক্ষরতা অভিযান চলছিল ত্রিপুরায়। তো একটা হুম। কম্পিটিশন বেরিয়েছিল যে 2 লাইনের 3 লাইনের ছন্দে স্লোগান লেখা। তো আমরা স্কুলে যারা ছিলাম সব বন্ধুরা আমরা এগিয়ে এসেছিলাম। তো ওই লেখাগুলো একটা দৈনিক পত্রিকাতেও ত্রিপুরার ছাপা হয়েছে। তারপরে আস্তে আস্তে যখন আমার লেখা প্রথম হয় আমাদের দৈনিক সংবাদ পত্রিকা, যেটা দৈনিক পত্রিকা ত্রিপুরার একটা বিখ্যাত পত্রিকা, প্রথম শ্রেণীর পত্রিকা। তো ওখানে আমার প্রথম লেখা ছাপে ছোটদের পাতায়। এটা সালটা 1997 সাল হবে। এরপর থেকে অনেক লেখাই ছেপেছে, অনেক অনেক পত্রিকায় ছেপেছে। তো ওই চলছে আর কি লেখালেখি। আর একটা প্রশ্ন, যে লিখতে এসে মানে সান্নিধ্য আহ, কাদের থেকে পেলে বা উৎসাহ কাদের থেকে পেলে?
বড় লেখকদের কথা বলছি। আমার লেখকদের তারপরে আমি বলি, আমার বাবা আজকে মারা গেছেন 2017 সালে। বাবা সবসময় উৎসাহ যোগাতেন। তারপরে আমি যার নাম নেব ত্রিপুরার, বিমলেন্দ্র চক্রবর্তী, শ্রদ্ধেয় দাদা আমার। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচয়। ওনার সঙ্গে আমার ফ্যামিলিগত ভালো সম্পর্ক আছে ওনার সঙ্গে। তারপরে অনেকেই আছেন, এরপরে অনেকেই আছেন আপনাদের ওয়েস্ট বেঙ্গলের রতনতনু ঘাটি। কদিন আগে আমার একটা ওই বইমেলা গেল ওয়েস্ট বেঙ্গলে, উনি আগামী বাংলা প্রকাশনী থেকে বেরিয়েছে নির্বাচিত কিশোর ছড়া কবিতা, উনি শুভদীপ, ভূমিকা মানে লিখে আমাদের দিয়েছেন। কবি শুভদীপ রায়ের শুভদীপ, প্রকাশনা। হ্যাঁ, প্রকাশনী, যেটা আগামী বাংলা প্রকাশনী। সুকুমার বড়ুয়ার কথা তো ভুলতেই পারি না, উনি যে এখন অসুস্থ, বাংলাদেশে আছেন। অরুণদা আছেন। তারপরে আপনার নিয়মিত কথা হতো ভবানী প্রসাদ মজুমদারের সঙ্গে, শ্রদ্ধেয় দাদার সঙ্গে নিয়মিত কথা হতো। অপূর্ব দত্ত, উনি মারা গেছেন লাস্ট, উনি আমাদের ত্রিপুরায় বিশালগড়ে একটা অনুষ্ঠানে উনি এসে গেছেন। তো সম্মিলিত সবার মানে সহযোগিতা আমি পেয়েছি। চুনি দাসের নাম আসলে বলতে আমি হয় ত্রিপুরা। মানে আমি এই প্রশ্নগুলো এই কারণে চুনি, করছি। হ্যাঁ, আমি হ্যাঁ প্রশ্নগুলো এই কারণে করছি, মানে স্মৃতি তো টুকরো টুকরো জ্যোৎস্নার মতো। আর হ্যাঁ হ্যাঁ দাদা, মানে আগের অনুষ্ঠানেও আমরা ভবানীদার কথা বলেছি, কার্তিকদার কথা বলেছি, আমি হ্যাঁ কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথাও বলেছি, যে ভিড়ের ভিতরে গিয়ে আমি মানে হাঁচিয়ে হাঁচিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করেছি, হুম, আহ, মানে অটোগ্রাফ নিয়েছি। তো এই যে মানে এই যে কার্তিকদার কথা মানসদা বলছিলেন, কার্তিকদার সঙ্গে টেমার লেন, কদমতলায় দিনের পর দিন কথা হয়েছে, কিভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কার্তিকদার আলাপ হলো, কিভাবে শিবরাম চক্রবর্তীর সঙ্গে আলাপ হলো, শিবরাম চক্রবর্তী কার্তিকদাকে কি খাইয়েছিলেন, এবং কার্তিকদা আক্ষেপ করেছিলেন যে বুদ্ধদেব বসুর মানে এত ব্যক্তিত্ব, যে অনেক চেষ্টা করেও কার্তিকদা ঠিক কায়দা করতে পারেনি। মানে এভাবেই বলেছে, জানিস তো, মানে খুব গম্ভীর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাকে বলল যে তুমি কি আমার লেখা পড়েছো? আমি তো গড়গড় 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 করে বলছি, এই পড়েছি, ওই পড়েছি, সেই পড়েছি, এই চরিত্র এই লেগেছে, তাই লেগেছে। বলছে যে তুমি আমার বাড়ি চলো। মানে ব্যাস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়িতে গেলাম, আমাকে লুচি তরকারি খাওয়ালো। আমাকে বলছে, জানিস তো তখনকার দিনে লুচি তরকারি খাওয়ানো মানে কত বড় করে খাতির করা। আরে শিবরাম চক্রবর্তী আমাকে খাওয়াচ্ছে কি জানিস, ভুট্টা ভাজা। আর আমি তো উম মানে খেতে ভালোবাসি মিষ্টি, জিভে গজা, হুম, জিলিপি। আমি বললাম যে দাদা আমি আহ খাবো না। এই তুই আমার দুটো বই পড়ে আমাকে কি উদ্ধার করে দিয়েছিস? তোকে কি আমি ক্ষীর খাওয়াবো? তোকে ভুট্টা ভাজাই খেতে হবে। মানে এইভাবে বাংলা সাহিত্যের সব তাবড় তাবড় মানুষদের কাছে পৌঁছানোর গল্প আমি কার্তিকদার মুখে শুনেছি। মানে খুব ভালোবাসতে পারতো, অনেক, ভীষণ মানে হ্যাঁ আড্ডাবাজ মানুষ। মানে লিখতে এসে হ্যাঁ এইগুলো আমার কাছে খুব মণিমুক্তর মতো মনে হয়। আমরা সরাসরি চলে যাব কবি সমীর হালদারের কাছে। সমীর দা, তোমার অনেক টুকরো টুকরো স্মৃতি আছে, এই কাঁসাই নদী, এই মেদিনীপুর, হ্যাঁ, এই আমাদের বিদ্যুৎদার পত্রিকা, আমাদের লিটল ম্যাগাজিন মেলা, ছন্দচয়ন, শিশির, অবশেষ, সমীর দা, মানে বহু কিছু। তার ভেতরে দু একটা টুকরো স্মৃতি তুমি একটু শেয়ার করো। কোথা থেকে শুরু করবো আমি তো নিজেই বুঝতে পারছি না। আমাদের সেই সব সোনাঝরা দিনগুলো সত্যি কোথায় যেন চলে গেছে।
আমার জীবনের সাথে কবি অবশেষ দাস কতখানি জড়িয়ে আছে সেটা একমাত্র আমিই জানি। সেই কিশোর বয়সের কত দুষ্টুমি কবি অবশেষ দাস, শিশির পাইক, রাজকুমার বেরার কথা না বললেই নয়। এখন যিনি ফেসবুক মাতিয়ে ছড়া লিখছেন কবি অনির্বাণ ঘোষ, একাডেমি চত্বরে যার প্রত্যেকটা ছড়া অনুষ্ঠানে যে অংশগ্রহণ করে অনির্বাণ ঘোষ, বারুইপুর লবি মনোরঞ্জন দা, আনসার দা আছে, আন্দানা সান্দা, তিনি ছড়া উৎসব করতেন, কখনো দীঘা, কখনো মুর্শিদাবাদ, আমরা সবাই অংশগ্রহণ করতাম। আর মানুষদের সাথেও পরিচয় আছে ডায়মন্ড হারবার ছড়া উৎসবে, সেই নদীর ধারে সেই ছড়া, সেই কত আনন্দ সব মনে আছে আমাদের। তো কি বলবো আর কি বলবো না আমি নিজেই বুঝতে পারছি না। তো সেই সমস্ত দিনগুলো আবার যদি ফিরে পেতাম তাহলে সেই তার থেকে ছড়া ভালো আর। উৎসবে সমীর দা, সেই ছড়া উৎসবে দাদু ভাই এসেছিল, মনে পড়ে? হ্যাঁ 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 দীপদা হ্যাঁ, এসছে, শ্যামলদা এসছে, দীপ দা, শ্যামলকান্তি দা। হ্যাঁ 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 হ্যাঁ। তোমাকে একটু আমি মনে কত করিয়ে সুন্দর। দিচ্ছি আর কি। হম। তারপরে সেই মানে মেদিনীপুরে তো আমি আর তুমি প্রায় যেতাম। হ্যাঁ, সেই মেদিনীপুরে যেতে যেতে ট্রেনের মধ্যে কত রকমের যে আমরা কাণ্ড কারখানা করতাম। হুম। আমরা তেলেগু জানতাম না, অথচ সেই তেলেগু ভাষায় কথা বলতাম ট্রেনের প্যাসেঞ্জারদের সাথে। হ্যাঁ, সেই সমস্ত দিনগুলো সত্যি মনে পড়লে মানে খুব হাসি পায়, মাঝে মাঝে আবার মন আনন্দে ভরে ওঠে। ট্রেনেও যদি মানে সেই যা সমস্ত উঠবে দিনে আমরা সব খাবো। সবাই সব খাবো, ডিম সিদ্ধ থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে যা উঠবে তাই খাবো, আমরা কোনো কিছু বাদ দেবো না। হ্যাঁ। আবার সেই লুকিয়ে লুকিয়ে কোথায় ফতেপুরের মানে দুপুর বেলা বাড়িতে ভাত হয়েছে অথচ আমরা হোটেলে ইচ্ছা করে খাবো, আড্ডা দিতে দিতে কখনো হেঁটে হেঁটে চলে যাব অনেক দূরে। সেই মানে সেই সমস্ত দিনগুলো মানে সত্যি আর এখানে হয়তো ফিরে কিন্তু আসবে না মানে কোনোদিন। একটা বিষয় সমিতা খুব গুরুত্বপূর্ণ, যারা অনুষ্ঠানটা দেখবেন, মানে এগুলো কিন্তু আমাদের সাহিত্য চর্চা করতে এসে এগুলো হয়েছে। হ্যাঁ। এবং প্রতিদিন তোমার, হ্যাঁ, ছড়া পড়া, প্রতিদিন একদম কিছু কবিতা ভালো পড়া। মানুষ সান্নিধ্য আমরা পেয়েছি। আর তুমি তো আমার অনুগল্পের যে পত্রিকা ছিল এবং অনুরাগ, মানুষদাও লিখেছে আমার পত্রিকায় হ্যাঁ, যতদূর মনে অবশ্যই। পড়ে, এবং অনুরাগে মানুষদাও লিখেছে। তো সেই পত্রিকার তুমি প্রথম আমন্ত্রিত সম্পাদক ছিলে। আমরা কিভাবে কত যত্ন নিয়ে আমরা পত্রিকাটা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে। তো সেই সমস্ত স্মৃতিগুলো হয়তো আর কোনোদিন স্মৃতি হয়ে থাকবে। বাস্তবে মানে এগুলো যদি আরো আবার যদি হতো, রিপিট টেলিকাস্ট হতো, খুব ভালো লাগতো। তো যাই হোক, এবার আমরা এবারে মানে, হ্যাঁ তো বলো বলো তোমার বলো। ছড়া একটা, তোমার ছড়া এবার একটা শুনবো। তুমি একটা ভালো দেখে ছড়া শোনাও। মানুষদা তো তোমার ছড়া পড়লো, তা তুমি নিজেই তোমার ছড়াটা পড়ো, আমরা শুনতে চাই। একটা মানে খুবই নতুন অবসর পাশে ছড়া শোনাচ্ছি। চোখ বাঁধা সব দেশের মানুষ ঘুমাচ্ছে পার্কে। চোখ বাঁধা সব দেশের মানুষ ঘুমাচ্ছে পার্কে। আকাশ মাটি গাছপালা রোদ বল দেখি কারকে। বন জঙ্গল ঝিঁঝি পোকা মাটির খবর কি? ভেতর ভেতর দূষণ নাকি ঘোরাচ্ছে চরকি। সেই পরিবেশ নেই পরিবেশ, মাটির ভেতর রোগ দিনে দিনে যাচ্ছে বেড়ে, অসংখ্য দুর্ভোগ। সবাই যেন দিচ্ছে আড়ি, জল মাটি গাছকে। দূষণ দানব ঝড় তুলেছে, কি হবে আজকে? সাত পুরুষের ভিটে মাটি, সাত সাগরের পার। দূষণ হলে সত্যি বলছি কেউ পাবে না ছাড়। ইচ্ছে মতো বিষ ছড়াচ্ছি, ওলট পালট সব। হোক না এবার সারা বছর গাছপালা উৎসব। মানসদা, আর একটা, আরো একটা আরো সঞ্চালক একটা হিসাবে আমি মানে, আচ্ছা, আর একটা ছোট্ট একটা ছড়া পড়ে দিচ্ছি আমি। মানে সবসময় যারা গেস্ট তাদেরই আমাদের গুরুত্ব দিতে হবে।
একটা ছড়ার নাম থুক্কা। তালবনেকে ঘর বেঁধেছে, শালবনেকার দস্তি, ফুটলে হাওয়া আকাশ বাতাস, ছড়াই কারা মস্তি, জবার ডালে পাতার ভাঁজে, পুচকে বাসা কার্গো, তোমরা ছাড়া একটাও দিন থাকতে কি আর পারবো, কে পেতেছে চিলে কোঠায়, সংসার এক রত্তি, কদিন বাদেই কিচির মিচির, ছানাপোনায় ভর্তি, কাদের বলো বাঁশবনে বাস, সকাল বিকাল হুক্কা, তাদের মশাই স্যার বলিনি, তাই বলেছি টুক্কা। দুটো ছড়া শুনিয়ে দিলাম, প্রলোভন সামলানো গেল না। এখন আমরা কবি মানস সরকারকে সরাসরি ছড়া প্রতিবাদে। কবি মানস সরকার। স্পিকার অন আছে তো? অবশেষ হ্যাঁ দাদা, অবশেষ হ্যাঁ। আরে ও যখন রাজকুমার শিশির পাইকের কথা বললো না, তখন আমাদের পুরনো স্মৃতি, পুরনো দিনগুলো সব মনে পড়ে যাচ্ছিল, জানো, নস্টালজিয়া চলে যাচ্ছিল। হ্যাঁ, ওর কথা মনে পড়ে গেছে। সেই এটা ফিরে যাচ্ছি। তা আমি যেগুলো বলি, যে যাদের বাদ দেওয়া হয়ে গেল, যেমন আম, অপূর্ব দত্ত, আমি মিস করে গেছি। অপূর্ব দত্তর নামটা আমাকে বলতে হবে, খুব ভালোবাসতেন আমাদের। শঙ্খধারও আমি খুব পেয়েছি, শ্যামলকান্তি দাস। হ্যাঁ, কার কথা বলবো, আমাদের সুখেন্দু মজুমদার থেকে আরম্ভ করে সুনির্মল চক্রবর্তী, অপূর্ব, কুণ্ডু, এরা আমাদের সত্যি আমাকে খুব স্নেহ করতো। কার কাছে কি পেয়েছি আমি জানি না। আর এই অবশেষ, রাজকুমার, এরা আমাদের যা ভালোবাসার মানুষ। শিশির পাইক নানান রকম সাজে, এক এক রকম ভাবে চুল টুল করে বেসেছে, মানুষ দা বলে বইমালা জড়িয়ে ধরে। হ্যাঁ, এত ভালো লাগে, খুব ভালো লাগছে। যাক গিয়ে এবার আমি এতে চলে যাই, ছড়ায় চলে যাই। ছড়া না, একটা কবিতা বলি। মানস দা, 15ই আগস্ট গেল, মানস দা, কবিতা। হ্যাঁ, মানে নির্মলেন্দুদার কথা মনে পড়ে তো? নির্মলেন্দু গৌতম, নির্মলেন্দু গৌতম তো মনেই পড়ে। বাহ, তেপান্তর, তুমি এখানে পুরস্কার পেলে। তেপান্তর, তেপান্তর, মানে আমাকে কি মনে পড়ে তোমার? ভালোবাসতো। অমলেন, আমাদের পঞ্চানন মালাকার, অমল ত্রিবেদী। পঞ্চানন্দা হ্যাঁ, তো আমার প্রথম বইয়ের কভার করেছে, ছবি এঁকেছে। আচ্ছা, অভিদা আমার প্রথম ছড়া বইয়ের করেছে, যেটা আমাদের এই এখানে নেই। তাই 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 মুকুল মাইতি বার করেছিল, তোমাদের মানে আশীর্বাদে এখানে আবার। বলে রাখি, আমাদের এনআরবি ওয়ার্ল্ড যে ছড়ার গাছ, ছড়ার ছায়া, মানে এই যে আয়োজন, এই আয়োজনের মূল লক্ষ্য কিন্তু ছড়াকারদের জীবন, ছড়াকারদের লেখালেখি, ছড়াকারদের অন্তমিল। হ্যাঁ, এবং মানে কিছু লেখক কমন আছে যারা কবিতা লেখে, উপন্যাস লেখে, ছড়া লেখে, হ্যাঁ, বা সব ধরনের লেখা লেখে। কিন্তু এই প্ল্যাটফর্মটা ছড়ার প্ল্যাটফর্ম, এবং এই যে আমরা খোলামুলে কথা বলছি, ছড়া পড়ছি, এটাই মানে এনআরবি ওয়ার্ল্ড করে দিয়েছে। এনআরবি ওয়ার্ল্ড এর একটা পেজ আছে, বহু মানুষ সেটা দেখেন, ফলো করেন। সেজন্য আমরা এনআরবি ওয়ার্ল্ড এর কাছে অত্যন্ত আন্তরিক ভাবে কৃতজ্ঞ। এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছে। এবং মানে আমরা একটা কবি সম্মেলনে যখন কবিতা পড়ি, সেখানে 50 জন 100 জন উপস্থিত থাকে। অনেক সময় সভা ছেড়ে বহু মানুষ বাইরে গিয়ে গল্প করে, কিন্তু মানে এটা রেকর্ডেড, এবং এটা আমাদের মানে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং আমরা আমাদের কৃতজ্ঞতার কথা, শ্রদ্ধার কথা, আমাদের মানে স্মৃতির কথা নানাভাবে আমরা ব্যক্ত করছি। তো সেই জন্যই কিন্তু ছড়ার গাছ, ছড়ার ছায়া। এবং আজকের মানে পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে, বা সারা বিশ্বে পরিবেশ সচেতনতা গড়ে তোলার জন্য যে একটা প্রয়াস তৈরি হচ্ছে, এনআরবি ওয়ার্ল্ড কিন্তু সেটাই ভাবছে, যে এই ছড়ার গাছ, ছড়ার ছায়া, এখানেও কিন্তু সেই বন সৃজন, বৃক্ষপ্রেম বা সবুজের যে আরাধনা, সে বিষয়টাও কিন্তু একেবারে আমরা উপেক্ষা করতে পারি না। মানস দা, ছড়াতে চলে এসো। ছড়াতে চলে যাই।
স্বাধীন আমাদের যে এই সময় যে সময়টা যাচ্ছে খুব খারাপ, স্বাধীন দেশের সর্বহারা, স্বাধীন দেশের সর্বহারা ছুটছিল খুব ঊর্ধ্বশ্বাসে, উল্টে পড়েই হারিয়ে গেল, হারিয়ে গেল উল্টে পড়ে, হারিয়ে গেল ছোট্ট মেয়ে। ফ্রকের নিচে সদ্য কুড়ি, ফ্রকের নিচে সদ্য কুড়ি, এইটুকু তার দোষ ছিল যে, আর কিছু নয়, আর কিছু নয়, এইটুকু তার দোষ ছিল যে পশুর মতো ঘিরল তাকে, শুকিয়ে গেল চেঁচিয়ে গলা, বাঁচাও আমায় বাঁচাও। পড়শিরা সবে খিল দিয়েছে, ভয় যে কানে চেপে বসা, পাথর হয়ে চোখের জলে ছবল থেকে বাঁচতে শেখা। দম বন্ধ হয়ে আসছে, মেয়েটা চেঁচায় ভীষণ জোরে, কেউ কি তোমরা শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? কেউ শোনে না কান্না যে তার, কোথার থেকে হাঁটছে ভেসে, হারিয়ে গেল ছোট্ট মেয়ে আধার মেখে ঘুমের দেশে। ফকের নিচে সদ্য কুড়ি, এইটুকু তার দোষ ছিল যে। চোখের কোণে জল, চোখের কোণে জলের কোনা, হয়তো এবার নদী হবে, আসবে নেতা নেত্রীরা সব, বলবে সবাই ধরতে হবে, মিডিয়া এলেই ভিড় বাড়াবে, কে যে আগে সব শোনাবে, খুব সহজেই ছাড়বে না কেউ, কার আগে কে মুখ দেখাবে। রাস্তা মোড়ে শহীদ বেদি, মোমবাতিটাও উঠবে জেলে। এই চেহারা, এই ভঙ্গি, আর কতদিন, আর কতদিন এইভাবেতেই হারিয়ে যাবে নাম না জানা ফুলের চারা, ফুলের চারা, ফুলের চারা, হাজার হাজার ফুলের চারা। আগস্ট এলেই আমরা স্বাধীন, স্বাধীন দেশের সর্বহারা। তুমি একটা প্রতিবাদী কবিতা বললে তাই। না না, খুব খুব ভালো, ভালো লাগলো, মানে একদম সময় উপযোগী। অমলকান্তি, আমরা সরাসরি তোমার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ আমার হ্যাঁ একটা কথা বলার ছিল। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, 8-10 বছর আগের কথা হবে। তো আমাদের আনসারুল হক দা, আহ, তো বইমেলা থেকে আমার ছড়ার বই কিনে নিয়ে আমাকে উনি ফোন করেছিলেন। মানে ওটা একটা আমার কাছে একটা বিরাট পাওনা, 10 বছর আগের কথা হবে ওটা। তো উনি কলকাতা বইমেলা থেকে ছড়ার বই কিনেছেন, অক্ষর পাবলিকেশন থেকে কিনে উনি আমাকে ফোন করেছেন যে আমি আনসারুল হক দা। তো তো ওনাদের যে অবদান, সেই অবদান সত্যিই ভুলার না, মানে ওনারা যা করেছেন ভোলার না। তো এবার আমি একটা ত্রিপুরার গন্ধ, মাটির গন্ধ আছে এমন একটা ছড়া আমি পড়ছি। ছড়ার নাম নয়নতারা। নয়নতারা, নয়নতারা পাড়ার মেয়ে, সকাল থেকে জমের ঢালে, সূর্যি ঠাকুর দিচ্ছে উকি, মিষ্টি আবা ছুঁইছে গালে। সবুজ ঘেঁষে ধানের শীষে, সকাল থেকে নাড়ায় মাথা, উদাল পাশে দাঁড়িয়ে আছে, মাথায় দিয়ে মস্ত ছাতা। বলল মেয়ে উদাল তুমি, হাজার গাছের ভিড়ের মাঝে, টুনটুনিটা পাতার ফাঁকে, মাঝে তারও জুমের কাজে। ঠোঁটের কোণে তিল তিসিতে, ধানের শীষে বাতাস খেলে, মায়ের সাথে ওই মেয়েটা মেঘের পালে পাখনা মেলে। মনের মাঝে স্বপ্ন আঁকে, নীলের ভিড়ে পাহাড় চূড়া, একটা দুটা হাজার কটা, ছুটছে দূরে মেঘের ঘোড়া। ওই মেয়েটা দিচ্ছে উকি, সবুজ ছুঁয়ে তিলের ফুলে, বাতাস এলে সবাই মিলে, কেমন তারা নাচছে দুলে। গল্প করে ফড়িং জোড়া, তিতলি দুটো মেলল পাখা, পাহাড় ঘেঁষে আকাশ জুড়ে, রামধনুটা ওই তো আঁকা। রোদের দেশে আগুন ধরে, নয়নতারা নিত্য আসে, সবুজ ঢাকা পাহাড়টাকে সাজিয়ে রাখে বুকের পাশে। এটা ত্রিপুরার গন্ধ আছে, ত্রিপুরার জুম,
ত্রিপুরার পাহাড়, আমরা সেভেন সিস্টার যে আছি, আমরা সেভেন সিস্টার, এক সিস্টার ত্রিপুরা, ওটা আমরা সবাই জানি। তো আমি মনে করি আমি ত্রিপুরাতে জন্মগ্রহণ করে মানে আমি খুব উৎসাহিত, মানে আমি খুব গর্বিত আর কি ত্রিপুরাতে জন্মগ্রহণ করে। তো ত্রিপুরার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা একদম মনোমুগ্ধকর, যেটা আমাদের মানে সব সময় টানে। ত্রিপুরার জম্পুই হিলস, যেখানে মন যেদিন ভালো লাগবে না আমি সোজা জম্পুই হিলস চলে যাই, বাইক করে হোক গাড়ি করে হোক আমরা চলে যাই। তো এইভাবেই চলছে। তো ত্রিপুরাটা এত মায়া, মানে এত মমতাময়ী, মানে হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, মানে মানে আমাকে মানে ত্রিপুরা এত, হ্যাঁ মানে রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় জায়গা। রবীন্দ্রনাথ আহ, প্রায় 21-22 বার গিয়েছেন, রবীন্দ্রনাথের অত্যন্ত 21 প্রিয় বার, জায়গা। এবং ত্রিপুরা নিয়ে তার অজস্র লেখা। রবীন্দ্রনাথের অজস্র লেখা, রবীন্দ্রনাথের এবং লেখা, আমি হাসি ও যখন তাতার গল্প যেটা আছে, হ্যাঁ ত্রিপুরেশ্বরী মন্দিরে রাজস্বী যাই, উপন্যাস তখন যেটা, আমার মানে বিসর্জন নাটকের কথা হ্যাঁ খুব খুব মনে পড়ছিল। হ্যাঁ রথের রশি বিসর্জন অনেক এত অনেক রকম। অনেক। আগে ত্রিপুরেশ্বরী, ত্রিপুরেশ্বরী মন্দিরে আগে মহিষ বলি হতো। তো রবীন্দ্রনাথ যখন আসছিলেন তখন মানে এই জিনিসটা দেখতেন। আর যে মন্দিরটা ছিল আগে, যে জায়গায় ছিল মন্দিরটা, এখান থেকে একদম গুমতির পাড়, যেখানে মানে রক্ত একদম বেয়ে 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 জলের দিকে নামতো, ওই তিনি হাসি এবং তাতার যে গল্পটা আছে উনি লিখেছেন। ওনার যে রাজস্বী উপন্যাস, বিসর্জন নাটক, মানে ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথ তো ওতপ্রোত ভাবে জড়িত। উনি তো মানে ত্রিপুরা, রবীন্দ্রনাথ মানে এই তো মানে কিন্তু আবার খুব আমাদের কাছে মানে কিন্তু ত্রিপুরা মানে হ্যাঁ কবি বিমলেন্দ্র চক্রবর্তী, ত্রিপুরা মানে আহ, আহ, অমলকান্তি, চন্দ, অপাংশু দেবনাথ, অপর্ণা সিনহা, হ্যাঁ আরো অপাংশুদা, অনেক অনেকে আছে। হ্যাঁ, হ্যাঁ কেমন মানে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ, বা এই টিঙ্কু আছে, টিঙ্কু রঞ্জন। যোগাযোগ। হ্যাঁ টিঙ্কু রঞ্জন দাস আছেন, রতন আচার্য হ্যাঁ আছেন, হ্যাঁ, অনিল রতন বাবু কুমার নাথ অত্যন্ত আছেন, যারা মানে সরাসরি আমার খুব আমি বলছি প্রিয় অশোক মানুষ। দেববর্মা। হ্যাঁ হ্যাঁ, অশোক দেববর্মা কিছুদিন আগে মারা গেছেন। তিনি শেষ বয়সে এসে অনেক 10-12 বছর উনি লেখার সময় পেয়েছেন। ওনার শেষ জীবনে উনি অনেক ভালো ভালো ছড়া লিখে গেছেন ত্রিপুরার জন্য। চুনি দাস আছেন, চুনি দাস স্যার, শ্রদ্ধেয় স্যার। তো হ্যাঁ, চুনি ত্রিপুরা দাস, চুনি ছড়া দাসের সঙ্গে আমার আলাদা। চর্চা বা ছড়া আর আন্দোলন ওই বর্তমান সময়ে মাস্টার মশাইয়ের অনেক নামটা দূর কি, আমি এগিয়ে একটু গেছে আমার মনে হয়। মাস্টার মশাইয়ের বলছি অমলকান্তি, মাস্টার মশাইয়ের নামটা কি আমি একটু মনে হ্যাঁ, করতে পারছি না। ওই লম্বা খুব। চুনি দাস, চুনি দাস, না না, চুনি বাবু অনিল তো কুমার হ্যাঁ। নাথ, না, অনিল বাবুর সাথে আলাপ আছে, ওই অনিল কুমার যিনি আছে। বঙ্গবন্ধুকে নিয়ে একটা বড় কাজ করেছেন না। বঙ্গবন্ধুকে নিয়ে দেবব্রত দেবরায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবব্রত দেবব্রত বাবু। দেবরায়, হ্যাঁ, দেবব্রত দেবব্রত বাবু আছেন। বঙ্গবন্ধুকে নিয়ে দুদেশে মানে একটা বিশাল আকারের একটা বই করেছেন উনি হ্যাঁ জানি আমি, বঙ্গবন্ধুকে নিয়ে। ভালো কাজ করেছেন। এইবার হ্যাঁ ত্রিপুরা থেকে যারা ছড়া লিখছেন, আমি নিশ্চয়ই এই প্ল্যাটফর্মে তাদের পাবো, তার সঙ্গে আমার হ্যাঁ কথা হবে বা নিয়ে আসবার চেষ্টা করব। তুমি পরের ছড়াটা পড়ো। পরের ছড়াটা আমি বলছি। আমরা মানসদাকে দিয়ে আজকে শেষ করব। আর আমি আরো আচ্ছা, একটা দুটো করে আমি লেখা যে আমরা ছড়াটা শুনে নেব। হ্যাঁ যে ছড়াটা পড়ছি, ওই মাছিটার একটা পা নাই, ওই মাছিটার একটা পা নাই, ভিড়ের মাঝে দিচ্ছেও কি কলা ছড়ির কালুক আমার, দাঁড়িয়ে ছিল 10টি গাভী, 3টি ছিল জগাম আমার, গাভীর লেজে ধাক্কা খেয়ে একটি মাছি ঠ্যাং উঁচিয়ে মামার কাছে বলছে কিসব এক এক করে সব গুছিয়ে, নালিশ শুনে চড়ল মাথা, ছিলেন যারা
সব দোকানি আঙুল নেড়ে বলল মামা ওই গাভীরা সব বুকানি। এমন করে কাণ্ডখানা ঘটিয়ে দিল হাট বাজারে, আসলো দে ঘোড়ার গাড়ি সঙ্গে নিয়ে সেই রাজারে। মামার পাশে দাঁড়িয়ে রাজা বলল আমি শুনছি কি সব, ডট কলমে রাজার কথা টুকছে বসে লম্বা বিশপ। ধীরের মাঝে সুর চড়িয়ে বগল থেকে ডাকলো কানাই, তাকিয়ে দেখি সত্যি তো তাই, ওই মাছিটার একটা পা নাই। মানে একটা একটা মাছির মানে পা চলে গেছে। আর আরেকটা ছড়া আমি পড়ি, ছোট্ট ছোট্ট করে একটা ছড়া হ্যাঁ, আমি পড়ছি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হুম। একটা ফড়িং, একটা ফড়িং রোদের ভিড়ে করছে খেলা মাঠে, একটা ফড়িং দাঁড়িয়ে আছে বাবু মিয়ার হাটে। একটা ফড়িং লেজ নাড়িয়ে ফুল বাগানে ছোটে, একটা ফড়িং ভোরের বেলা শিউলি হয়ে ফুটে। একটা ফড়িং ডুব সাঁতারে তুলছে জলে ঢেউ, একটা ফড়িং ধরতে গিয়ে উড়াল দিল কেউ। একটা ফড়িং ফকির সাথে তারার ভিড়ে ভিড়ে, হাজারে তারা মুঠোয় নিয়ে আধার রাতে ফিরে। হয়ে গেছে। আচ্ছা, ওখানে আর লাস্ট একজন ছড়া। ছড়া লেখেন ত্রিপুরাতে, ওর নাম আমজাদ কি জানো, হ্যাঁ, আমি আরেকজন লেখেন না কি, আমজাদ, ওই আমজাদ না। মানে এখন বর্তমানে আমাদের বর্তমান যে প্রজন্ম, আব্দুল হালিম। আব্দুল আব্দুল হালিম, আব্দুল হালিম হালিম এখন, হ্যাঁ, আব্দুল হালিম এখন ভালো ছড়া লেখেন। ভালো উনি লেখে ভালো ছড়া। ছড়া লেখেন। হ্যাঁ, আমাদের থেকে অনেক জুনিয়র হবেন, কিন্তু ভালো ছড়া লেখেন, ওনার ছড়ার হাত ভালো। আব্দুল 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 হালিম। হালিমের সঙ্গে মানে বিষয়টা এখানে একটা কথা বলে নি, মানসদা মানে দীর্ঘদিন লেখালেখি করছে, পড়াশোনা করে। হ্যাঁ, আমরা সবাই পড়াশোনা করি। বিষয়টা হচ্ছে এই যে আমরা পড়ছি, ভালো মন্দ মানে পাঠক বা শ্রোতা কিন্তু একটা ধারণা তৈরি করে নিতে পারবে। মানে হ্যাঁ, কলকাতা 100 কি লিখছে, ত্রিপুরা কি লিখছে, বাংলাদেশ কি লিখছে, পশ্চিমবঙ্গ কি লিখছে। হ্যাঁ, এই যে ধারণা, আমরা যে কারণে আমরা এনআরবি ওয়ার্ল্ড এর পক্ষ থেকে কিন্তু মানুষের কাছে ছড়া পৌঁছে দিচ্ছি। কারণ একটা কবি সম্মেলনে একজন কবি হয়তো একটা কি দুটো ছড়া পড়ে, বেশিরভাগ সময় একটা। কিন্তু এই যে একজন কবি ৪টে ৫টা ৬টা করে ছড়া পড়ছে এবং সেটা প্রিজার্ভ হচ্ছে, বা মানুষদার লেখা পড়ছে, বা আমি দুটো একটা লেখা পড়ছি প্রলোভন এড়াতে না পেরে, তো এটা কিন্তু একটা মূল্যায়ন তৈরি হবে শ্রোতার কাছে। বা হ্যাঁ, 100 ত্রিপুরা মানে এই বর্তমান প্রজন্ম বা চলমান প্রজন্ম ত্রিপুরা যে ছড়া লিখছে তাদের লেখার বিষয় কি, বা তারা ছড়ার মধ্যে দিয়ে কি বার্তা দিচ্ছে, তারা কথা বলছে, তাদের ছড়ার মানে মসৃণতা কতটা, মুন্সিয়ানা কতটা, বা কলকাতা কি লিখছে, ভবানীদা, কার্তিকদা, হ্যাঁ, বা সরল দে, বা সুখেন্দু মজুমদার বা সরল। অপূর্ব কুমার কুন্ডু, হ্যাঁ, বা আমাদের মানে অত্যন্ত প্রিয় লেখক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, আনসারুল হক, হান্নান আহসান। তো এদের সম্পর্কে কিন্তু না, না, সবার ধারণা আছে, বা আপকামিং জেনারেশন যারা লিখছে। পার্থপ্রতিম আচার্য ভালো লিখছেন ছড়া, হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গল। অনির্বাণের কথা বলছিল সমীর দা। তো বিষয়টা হচ্ছে পার্থপ্রতিম এটাই। আচার্য দাদা, আসানসোল, হ্যাঁ, ভালো ছড়া লিখছেন। হ্যাঁ, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে সবাইকে আমরা পার্থপ্রতিম নিশ্চয়ই আচার্য। পাবো। আর হ্যাঁ, মানে ভালো মন্দ সবকিছু ভীষণ আপেক্ষিক। মানে সবার উপরে মহাকাল, তার সঙ্গে না ওইটা তো বিদগ্ধ মানুষজন আছেন। ছড়া শোনার জন্য যাদের কান তৈরি, তারা ভীষণ ভালো বোঝে। ফলে মানে আমাদের কাজ লিখে যাওয়া, আমাদের কাজ মানুষকে শোনানো, আমাদের কাজ বই প্রকাশ করা, এবং এনআরবি ওয়ার্ল্ড যে কাজগুলো করছে এই কাজ কিন্তু মানে ভীষণভাবে আগামী প্রজন্ম কিন্তু গবেষণার কাজেও ব্যবহার করতে পারবে। তো যে কারণে
ত্রিপুরার সাম্প্রতিক কালের ছড়া লেখালেখি করছে যারা, আরো অনেক নাম আসবে নিশ্চিতভাবে। তবুও আমরা কয়েকটা হ্যাঁ বিশেষ বিশেষ নাম আজকের আলোচনা রতন আচার্য তুলে আনলাম। টিঙ্কুদার নাম বলছেন, টিঙ্কুদাও লিখছেন, ছড়া লিখছেন। হ্যাঁ জানি আমি নিশ্চয়ই। সবাই এখন ছড়া লিখছেন, অনেকেই লিখছেন। এখন আমরা সরাসরি চলে যাব। অমলকান্তিকে অনেক ধন্যবাদ। আর আমি তোমাকে তুমি বলে ফেলেছি, তখন আগে আলাপ হয়েছিল না মাঝখানে বুঝতে পারছিলাম না, আর মানে দেখলাম তুমিটাই শ্রেয়। আর ঠিক আছে, এখন কবি সমীর হালদার, সরাসরি আমরা কবিতায় চলে যাব। শুনতে পাচ্ছি না। হ্যাঁ শোনা যাচ্ছে। সমীরদার তুমি স্পিকারটা অন করো, আর একদম প্রথম থেকে পড়তে হবে। সমীরদা তুমি স্পিকার অন করো। সমীরদা, আচ্ছা মানসদা তুমি ততক্ষণ একটা ছড়া পড়ে দাও। স্পিকার অন করো, স্পিকার অন করো। আমি মনে করি কলকাতাটা হচ্ছে সাহিত্যের তীর্থস্থান, পীঠস্থান বলতে পারো। তা এইখানে আমি যেমন যাদের নাম বলতে পারিনি, অনির্বাণ, চন্দননাথ ভালো লিখছেন। অনির্বাণ, দীপ মুখোপাধ্যায় চলে গেলেন। চন্দনদা বহুদিন ভালো লিখছেন, বহুদিন ভালো লিখছেন। ওনার লেখা পড়া যায়, আমরা যেমন পড়ি না, অনেকের ওনার লেখা নিয়ে আমরা পড়ি যে চন্দনদা কি লিখেছে, অনির্বাণ কি লিখেছে। তারপরে দীপদা তো চলেই গেলেন, অসাধারণ মানে জমিয়ে ছড়া বলতেন। তারপরে তো আমি কার বলছি, পার্থজিৎদা নানান কাজ করছে, রবীন্দ্রনাথ নিয়ে নানান কাজ করছে কলকাতার উপরে। তারপরে সৌমেন্দ্র ভৌমিক অসাধারণ ছড়া বলতেন, মানে লেখেন। আর ত্রিপুরা নিয়ে আসলে পরে আমি তোমাদের বলছি যে বিমলেন্দুদা, এই যে বাচ্চারা উঠে আসছে ছড়া লিখছে, এবারও ত্রিপুরার যে ঝিনুক যে পত্রিকাটা বেরোচ্ছে, ওটা বাচ্চাদের নিয়ে বেরোচ্ছে। বাচ্চারা কি লিখেছে সেই লেখাগুলোকে নিয়ে এক জায়গায় করে এবার ত্রিপুরার সংখ্যাটা বেরোচ্ছে। বিমলেন্দুদার সঙ্গে কথা উনি বলছে যে বাচ্চারা উঠে আসুক। এইবার আর একজনের কথা বলি, তপন দাস। এর মধ্যে একটা আলোচনা আনি। তপন দাস, আমি যেমন এরকম গল্পগুলো লিখছি, ছড়া লিখছি, তপন দাস আমাকে প্রথম বলে যে তুই বড়দের গল্প একটু পুনশ্চয় এবার একটা বেরিয়েছে বয়ঃসন্ধির গল্প, সেখানে তপন দাস আমাকে রেখেছেন। এইভাবে কলকাতার মানে সিনিয়ররা ছোটদের যে কিভাবে বড় করে নিয়ে আসতে পারে, বড় চেষ্টা করে বড় জায়গায় ঠেলে দেওয়ার জন্য, দীপদা এদের কথা বলছি। এদের কথা না বললে খুব খারাপ হতো। আজকে আমি মানে এই হচ্ছে, যাক আমি তাহলে ছড়া বলি, যখন ও আসছে না ওই শেষ করুক, আমি বলি। মানুষদা তো ত্রিপুরায়, বলো কিছু বলবে? হ্যাঁ মানুষদা বলো বলো বলো। না বলো। একটা জিনিস আজকে সবার কাছে ক্ষমা চেয়ে নিই, আমি এই ফেস কোনো জায়গায় আসি না। তুমি তো জানো আমি একটু সিরিয়াল বা ছোট ছোট ফিচারে কাজ করি, তাই একটা ফিচারের জন্য আমাকে দাঁড়িয়ে রাখতে হচ্ছে আর কি, বুঝতে পেরেছো? পাগলের জন্য রাখতে হচ্ছে আর কি, সেই জন্য এটা রেখেছি। কিছু মনে করো না, ক্ষমা চেয়ে নিই। কেন, তোমাকে তো আমি
চিরকাল পাগল মনে করেছি, ওটা রাখার জন্য তো নয়। তা এটা কাটলে অসুবিধা আছে বলেই এটা রেখেছি। মানুষদা এখন এসে গেছে। স্পিকারটা অন আছে? শোনা যাচ্ছে না? মানুষদা শোনা যাচ্ছে না? মানুষদা শোনা যাচ্ছে না? মানুষদা শোনা যাচ্ছে না? মানুষদা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। অমলকান্তি, আমাদের আজকের যারা আমন্ত্রিত অতিথি সপ্তদীপা অধিকারী, তিনি দুবাই থেকে যোগ দেবেন বলেছিলেন। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমি কবি অমলেন্দু বিকাশ দাসও টেকনিক্যাল কোনো সমস্যার জন্য যুক্ত হতে পারেনি। তাহলেও আমরা ত্রিপুরা থেকে কবি অমলকান্তি চন্দ্রকে পেয়েছিলাম, কলকাতা থেকে কবি মানস সরকারকে এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে কবি সমীর হালদারকে পেয়েছি। আমরা অনুষ্ঠান শেষ করব, তুমি আরো একটা লেখা শুনিয়ে দাও ত্রিপুরা থেকে। ছড়া শোনাবো না? হ্যাঁ, ছড়া, এটা তো ছড়ারই অনুষ্ঠান। হ্যাঁ, ছড়াই শুনি। ছড়া একটা, আমি ভূতের ছড়া পড়ছি, ভূতের ছড়া। নিশ্চয়ই। ভূতের বাড়ি আগরতলা, ডাইনে রেখে সরসপুর। ভূতের বাড়ি আগরতলা, ডাইনে রেখে সরসপুর। ভূতের কথা শুনলে পড়ে ভয় লাগে কি পরস্তুর। পরশ আমার নানার ছেলে, বিলের স্কুলে 9 পড়ে। রাতের বেলা বেরোয় না সে গাছের নিচে ভূতের ডরে। পরশ বলে ভূতরা নাকি মুদলে দুটো চোখের পাতা, আগবে বসে হিজল তলে মস্ত বড় বাঘের মাথা। মাথার সাথে চোখ জুড়ে যে দুহাত মেপে লম্বা থাবা। রাতের বেলা শেওড়া তোলে ভূতের কাকা খেলছে দাবা। দাবায় বসে মন্ত্রী রাজা সবাই তারা ভূতের নাতি। লাল ঘোড়াটা চলছে হেঁটে, সঙ্গে দুটো মস্ত হাতি। হাতির পিঠে সরসপুরে রাতের বেলা ভূতরা আসে, খিলখিলিয়ে সবাই। হাতির পিঠে সরসপুরে রাতের বেলা ভূতরা আসে, খিলখিলিয়ে সবাই হাসে, দাঁত দেখিয়ে আষাঢ় মাসে। এটা একটা ছড়া, একটা ভূতের ছড়া পড়লাম। আর যেহেতু আমাদের দুর্গা উৎসব আসছে, পুজো সংখ্যার লেখালেখি চলছে সবাই, তো আমার একটা পুরনোই একটা লেখা ছিল, দুর্গা আসে। এই লেখাটাই পড়ে শেষ করবো আমি। দুর্গা আসে পুবের গায়ে, কানুসুমের মায়ের ঘরে। উঠোন ঝাঁটে বাসন মাজে, দুবেলা রোজ রান্না করে। কাপড় কাছে পুকুর ঘাটে, নীলের জলে আকাশ দেখে। হিসেব রাখে সকাল থেকে পড়শি যত আসলো কে কে। পানের বাটা দেয় এগিয়ে, গল্প করে পাড়ার কত। সুমের মাতো সেসব কিছু গিলতো বসে চায়ের মতো। লাঠির সাথে হাত কাঁপিয়ে উঠুন ছেড়ে পাশের বাড়ি। দুর্গা নিজে পরিয়ে দিত আদর করে তাঁতের শাড়ি।
দশটি হাতে লাগতো কাজে, এদিক ওদিক দেখতো একা, আমায় দিত পায়েস মুড়ি, বলতো হেসে বিট্টু নেখা। রাতের বেলা তারার কথা, চাঁদের সাথে নদীর জলে, সাঁতরে যাব অনেক দূরে, দুর্গা বলে আয়রে চলে। দুর্গা ছিল পাড়ার দিদি, আমার চোখে কাশের দোলা, দুহাত দিয়ে ভরিয়ে দিত বছর শেষে ধানের গোলা। আবার অনেক এটা ধন্যবাদ। শেষ করলাম তো। আম- আহ, আপনাদের এই যে অনুষ্ঠানটা, এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটা আরো অনেক দূর এগিয়ে যাক। আজকে যারা অতিথি ছিলেন তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার ত্রিপুরার তরফ থেকে, আর সমগ্র ভারতবর্ষ আর বহির্বিশ্ব বলেন, যেখানে বাংলা ভাষায় চর্চা হচ্ছে, আমরা সবাই এক। তো তারপরে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন। এই অনুষ্ঠান আরো অনেক দূর এগিয়ে যাক, আমি এই আশাটুকু রাখছি। অনেক নতুন মুখ এই অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসুক। আর শেষ অবধি অবশেষ দাকে তো অনেক অনেক ধন্যবাদ, যে উনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা তো আর কিছু বলার নেই। আমার মানে আমার ভাষা নেই। আপনি চালিয়ে যাবেন দাদা, চালিয়ে যাবেন, অনেক দূর এগোবে। আমাদের ত্রিপুরা থেকে নতুন নতুন অনেকজনে আপনার এই অনুষ্ঠানে যোগ দেবেন, আমি আশা রাখছি। তো সামনের দিন অনুষ্ঠানটা অনেক দূর মানে এগিয়ে যায়। এনআরবি ছাড়া আমার এটা একদম সম্ভব হতো না। তার জন্য আমাদের হ্যাঁ, দাদা শ্রদ্ধেয় ওমর আলী এবং আমাদের শাহানারা দিদিমণি, কবি শাহানারা খাতুন, তাদের পৃষ্ঠপোষকতা এবং তাদের আন্তরিকতা। আর বলছিলাম কি, বিমলেন্দ্র দা আমাকে ফোন করেছিল গতকালকে। আজকে আমি একটা অনুষ্ঠানে এসেছি, তো বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি পড়ছে। তারপরে আমি আমি আমার এক রিলেটিভের বাড়িতে এসে আমি আজকে লাইভে বসছি। আমার ঘরে নেই কিন্তু আমি আজকে, আমি আমার রিলেটিভের বাড়িতে এসে আমি লাইভ করছি। আচ্ছা, তো আমি একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিলাম। তো যখন বিমলেন্দ্র দা ফোন করলেন, তারপরে আপনার নাম্বার দিলেন, তো আমি বললাম হ্যাঁ, আমরা ঠিক আছে, আমি লাইভ অনুষ্ঠানে যোগ দেব। তো আপনার সঙ্গে ওই যোগাযোগ করা, তো ওই বন্ধনটুকু অটুট থাকুক, মানে সামনের দিকে আমরা যাতে আরো দূরে গিয়ে যেতে পারি, আর এটাই আশা রাখছি আমি। আজকে আমরা মানে প্রতিদিন আমাদের এই আয়োজনের সমস্ত অতিথিরা থাকেন। আজকের অনিবার্য কারণে আমরা দুজনকে পেলাম না। তো আমরা হ্যাঁ, অনুষ্ঠান শেষ করবার আগে রায়কে শ্রদ্ধা জানাবো আর আন্তরিকভাবে শ্রদ্ধা জানাবো, শুভেচ্ছা জানাবো আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন। ছবির তিনি অনেকখানি, গানের তিনি কম নন, তার মতো আর সব বাঙালি সত্যি অনুপম নন। ছড়ার তিনি বেশ মজাদার, গল্পে অতি উচ্চ, এমন মানুষ আর কটা হয়, কে বলে তার তুচ্ছ। তিনিই রাজা, তিনিই ইন্দ্র, এই বাঙালির অস্কার। সিনেমাতে মানিক ছাড়া 10-এ বলো 10 কার। দেশ ও বিদেশ বিশেষ ধন্য, তার প্রতিভা পূজ্য। ইতিহাসের আলোর পাতায় কে করে তার উজ্জ। কভার কিংবা অলঙ্করণ, স্ক্রিপ্টে কিংবা ড্রেসে, তার প্রতিভার বর্ণছটা ডাল মেলে অক্লেশে। নিখুঁত যেন আলপনা দেন দৃশ্য থেকে দৃশ্যে। দিন যত যায় সত্য সুনাম বাড়ছে মহাবিশ্বে। সেলাম সেলাম পূজার প্রদীপ মহারাজের জন্যে, ঢাক বাজে ঢাক, বাজে শুধুই আলোর জনারণ্যে। তার প্রতিভার আরাধনা ধূপধুনো চন্দনে, এক একটা বই এক এক রকম, মন বলে গন্ধনে। তার মতো আর ক্যানভাস জুড়ে আজ বাঙালির পায় না, তার মতো আর ক্যানভাস জুড়ে আজ বাঙালির পাই না। স্বীকার করি লেজেন্ড তিনি,
শ্রী সত্যজিৎ রায় না, সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের ছড়ার গাছ, ছড়ার ছায়া তৃতীয় পর্বের অনুষ্ঠানের সমাপ্তি। সবাই ভালো থাকুন।